রাজনীতি করবে তারা যাদের কলিজাটা হবে আকাশের মতো বড়, যাদের দেবার আছে, মানে যারা দিতে দিতে সব শেষ করে দিবে। আমি অনেক লোকের সাথে আমার পরিচয় আছে যারা দিতে দিতে নিজের সম্পদ দিয়েছেন, নিজের অর্জন দিয়েছেন, সব কিছু দিয়েছেন এবং যাওয়ার আগে বলে দিয়ে গেছেন যে উনার মৃত্যুর পরে যেন চোখটাও দিয়ে দেওয়া হয়। অথচ মজার বিষয় হচ্ছে গিয়ে জানেন, এমন এক বাংলাদেশে বসবাস করি যারা দিতে দিতে নিঃস্ব হয়ে যায়, তারা এই বাংলাদেশকে লিড করে না, তারা এই বাংলাদেশের নেতা হয় না। আর যারা নেতা হয় জানেন, তাদের বিরুদ্ধে এমন সকল অভিযোগ যে এইরকম অভিযোগ শোনার পর এই নেতা হয়তো নেতা থাকেন কিন্তু নেতার উপরে কোনো আস্থা থাকে না। আচ্ছা, আমার কথা যারা শুনছেন বিভিন্ন জায়গা থেকে যারা জয়েন করলেন আপনাদের এই পোর্টালে, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আদাব জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আর আপনি যে প্রশ্নটা করলেন যে আমি কেন করছি, মানে আমরা তো দেশে তো মানুষের অভাব নাই, কিন্তু আমরা দেখছি এক সুমন এখন বাংলাদেশে সবচেয়ে আলোচিত নাম। না, একটা জিনিস কি, আপনার সামনে দুইটা পথ থাকবে। ধরেন আমরা আপন দুই ভাই হইল, ধরেন রাস্তায় যাচ্ছি, একটা মানুষ চিৎকার করতেছে কষ্টে, হয়তো দুই ভাইয়ের মধ্যে এক ভাই চিন্তা করবে যে না এখন আর যন্ত্রণা নেওয়ার দরকার নাই, চলে যাই। আর আরেক ভাই হয়তো দেখবেন চিন্তা করবে যে না এখন আর যাওয়ার দরকার নেই, চলেন দাঁড়াই যাই। হয়তো আমি আমার মায়ের পেটের মধ্যে ওই ভাই যে হয়তো কি কারণে জানি না, আমার রক্তের কারণে নাকি না চিন্তার কারণে নাকি অভিজ্ঞতার কারণে নাকি এটা বিশেষ একটা রহমত উপরওয়ালার, আমি হয়তো বেশিরভাগ মানুষের কষ্টে এই কষ্টের জায়গাটা ছেড়ে যেতে পারি না, এই জন্যই হয়তো দাঁড়াই গেছি। দিতে যারা কথা বলে, আমি তাদেরকে বলতে চাই, যারা এরকম কথা বলেন কিন্তু আসলে কোনো কাজ করেন না, তাদেরকে বলতে চাই যে আপনার মতো লোকজনকে দেখুক যারা হয়তো বদলাই দেওয়ার কথা বলে না কিন্তু যেসব কাজ করে তাতে আসলে বদলাই দিচ্ছেন বাংলাদেশকে। আসলে এই ধরনের মানুষগুলো এক জায়গায় হয় যদি, তাহলে আর খুব বেশি বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখবেন যে আপনি বলে না যে আপনার কাজের মধ্য দিয়েই আপনি দেখবেন কোথায় চলে যায় এই বাংলাদেশ। আর এত সম্ভাবনার দেশ এই বাংলাদেশ, বিশ্বাস করেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে আসছি আমি, আমার কাছে মনে হয়েছে সবসময় আমি বলি যে মানুষ হচ্ছে গিয়ে হয় সে এই বৃহত্তম সম্পদ আর না হয় বৃহত্তম দায় আর না হয় সে মহত্তম সম্পদ। আমরা এত মানুষ বাংলাদেশে, বিশাল শক্তি। একটা এই যে আপনি যে কাজটা করলেন, ধরেন এইরকম 600 মানুষকে, 600 ইয়াং যারা, তাদেরকে যে এই ভিতরে যে আপনি একটা শক্তি ইমপ্লান্ট করে দিলেন, এইটার ইফেক্ট কিন্তু অনেক বড়, সাচ এ বিগ ইফেক্ট। এই 600টা মানুষকে যদি আপনি ঠিক মতো প্লেস করে বাংলাদেশে ছেড়ে দেন, তারা এক একটা টাইটান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশকে আগানোর জন্য সবচেয়ে বড় শক্তিশালী যে দিকটার কথাই আপনি বললেন যে প্রায় 1 কোটি তরুণ। জি ভাই, আমি চাই আপনি এটা নিয়ে একটু কাজ করেন। এদেরকে যদি আপনি মোটিভেট করতে পারেন, আসলে দেখেন আমি কিন্তু এদেরকে নিয়ে কাজ করতেছি। কিভাবে কাজ করতেছি আপনার একটা কথা বলি, আমি যখন একটা খুঁটি রাস্তা থেকে সরাই দেই, এটা হাইকোর্টের মাধ্যমে হোক অথবা আমার ফেসবুকের ভিউয়ার্সের মাধ্যমে হোক, একটা অথরিটির উপর যখন একটা প্রেশার দিয়ে রাখি, তো যখন সরাই ফেলে অথরিটি, তখন আমি লাইভে আসি। এই কারণে কি জানেন, এই একটা খুঁটি সরানোতে বাংলাদেশ বদলায় না, বাংলাদেশ বদলায় যে ওই খুঁটি সরানোর এই যে চিন্তাটা, যেটা এই তরুণদের ব্রেইনে ঢুকে গেল। ধরেন 1 কোটি মানুষের ভিতরে যদি ঢুকে যায়, যে দুইটা জিনিস ঢুকে যায়, একটা হচ্ছে কি এই জায়গায় রাস্তায় বাধা সৃষ্টিকারী এই পিলারটা থাকা উচিত হয়নি, আরেকটা হচ্ছে গিয়ে এটা উঠাই দেওয়াতে ভালো হয়েছে এবং উঠাই দেওয়া উচিত ছিল। এই দুইটা জিনিস যখন মানুষের ব্রেইনে ঢুকে যাবে, এইটাই হচ্ছে গিয়ে আমার মেইন ইচ্ছা, যে আমি একজন মানুষ কত করব, ধরেন আমি শেষ হয়ে যাব কয়দিনের ভিতরেই হয়তো, কিন্তু এই জায়গাটা যদি ব্রেইনে ঢুকে যায় তখন আপনি আসল ডেভেলপমেন্টটা শুরু হবে। তা আমি চাচ্ছি কি, তরুণদের যারা 1 কোটি তরুণের মধ্যে অনেকেই আমাকে ফলো করে, এখন এই যারা ফলো করে তাদের সামনে একটা এক্সাম্পল তৈরি করে যেতে চাই আমি, যে এক্সাম্পলটা হচ্ছে গিয়ে যে রাজনীতি করতে হয় নির্বাচন ভিত্তিক না, প্রজন্ম ভিত্তিক। রাজনীতি করতে হয় নিঃস্ব হয়ে যেতে হয়, রাজনীতি করতে হয় একমাত্র পাবেন আপনি সম্মান, আর আপনি সব হারিয়ে ফেলতে হয়। রাজনীতি করবে তারা যাদের কলিজাটা হবে আকাশের মতো বড়, যাদের দেবার আছে, মানে যারা দিতে দিতে সব শেষ করে দিবে।
আমি অনেক লোকের সাথে আমার পরিচয় আছে যারা দিতে দিতে নিজের সম্পদ দিয়েছেন, নিজের অর্জন দিয়েছেন, সব কিছু দিয়েছেন এবং যাওয়ার আগে বলে দিয়ে গেছেন যে উনার মৃত্যুর পরে যেন চোখটাও দিয়ে দেওয়া হয়। অথচ মজার বিষয় হচ্ছে গিয়ে জানেন, এমন এক বাংলাদেশে বসবাস করি যারা দিতে দিতে নিঃস্ব হয়ে যায়, তারা এই বাংলাদেশকে লিড করে না, তারা এই বাংলাদেশের নেতা হয় না। আর যারা নেতা হয় জানেন, তাদের বিরুদ্ধে এমন সকল অভিযোগ যে এইরকম অভিযোগ শোনার পর এই নেতা হয়তো নেতা থাকেন কিন্তু নেতার উপরে কোনো আস্থা থাকে না। আর আপনি খুব মানে সত্য কথাগুলো যেটা আসলে আমরা শুনতে চাই আপনি বলেন, যেটা অনেকেই বলে না, সাহস নাই, এই এনার্জি বা এটা নিয়ে বাধার সম্মুখীন আপনি হন কিনা? দেখুন, আমি সব সময় বলি যে এই একটা মানুষকে তখনই ভয় দেখানো যায়, তখনই লোভ দেখানো যায় যখন এই লোকটা মনে করে যে তারা আরো অনেক কিছু পাওয়ার আছে বা হারাবারও আছে বলতে পারেন। কিন্তু আমি না মানুষটা কেমন জানি বিশ্বাস করেই ফেলছি। আমার বয়স এখন 40 বছর পর্যন্ত যা যা নেয়ার আমি নিয়ে ফেলছি। দেশ থেকে নিছি, আমার দল থেকে নিছি, আমার পরিবার থেকে নিছি, আমার প্রতিবেশীদের কাছ থেকে নিছি। এখন আমার পুরা বাকি জীবনটাই দেয়ার পালা। আমি একদম যত পর্যন্ত আমি সুস্থ থাকব, আমি এই পৃথিবীতে কিছু যদি কন্ট্রিবিউট করতে পারি আমি করে যাব। এখন আমার কিন্তু পুরাই দেয়ার মুডে আছে, আমি দেয়ার পালা। যে মানুষটা পুরা দেয়ার মুডে থাকে না, তাকে আর ওই হারানোর ভয়, লোভ দেখানো, দেওয়ার লোভ, এগুলো কিছুতে আর টাচ করা যায় না। এই যে আপনি বললেন যে দেবার পালা, আমি মানি যে আপনার মতো করে বা আরও যারা অনেক অবস্থাপন্ন আছেন তারা চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু অত কিছু তো আসলে দরকার নেই। আমরা যদি সারা জীবনে অন্তত একটা মানুষের দায়িত্ব নিতে পারি, তাহলে কিন্তু 9 কোটি লোক 18 কোটির দায়িত্ব নিতে হয়ে যায়। আমরা কি একটা লোকের দায়িত্ব নেওয়ার অভ্যাস তৈরি করতে পারি না? একটা ছেলের বা একটা বাচ্চার পড়াশোনা, কারো চিকিৎসা, কারো ঘরের দায়িত্ব, কারো মেয়ের বিয়ের দায়িত্ব, একটা দায়িত্ব নিলে কিন্তু হয়ে যায়। আচ্ছা, একটা মানুষের দায়িত্ব আরেকটা মানুষকে যে দিবেন, যে মানুষটা দায়িত্ব নেবেন উনি যদি দায়িত্ব নেওয়ার মুডেই না থাকেন, হ্যাঁ মানে এইটা না, আমাদের সমস্যাটা তো এইখানেই। আমার তৃণমূলের অভিজ্ঞতা আপনাকে একটু বলি। আমার এলাকায় যখন কোনো সাহায্য তোলা হয় কোনো গরিব লোকের জন্য অথবা যে কোনো মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, যে লোকটার ইনকাম দৈনিক 100 টাকা, এই লোকটা সাহায্য দেওয়ার সময় মিনিমাম 50 টাকা দেয়। আর এই মসজিদেই বসা যে লোকটার ইনকাম প্রতিদিন মিনিমাম 5000 টাকা, উনি বলেন যে আচ্ছা আমার খাতায় নাম লিখে রাখো, বাকি রাখো, আমি পরে দিব। এটা একেবারে কমন, আর কোনোদিনই ওনার দেওয়া হয় না। প্রবলেমটা ওইখানে, যারা দান খয়রাত করলে এই বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারতো তারা বাকির খাতায় নাম লেখাই রাখছে। আর যারা দান করে খুব বেশি কিছু দিতে পারে না, নিজেরও আরো অসহায় হয়ে পড়ে, তারা বাংলাদেশটাকে টেনে নেওয়ার চেষ্টা করতেছে, নিয়ে রাখছে। ডেফিনেটলি আমি আরেকটু আপনার আলোচনায় যেতে চাই যে আপনি ব্যারিস্টারি করতে দেশের বাইরে গেলেন, ঢাকা ইউনিভার্সিটি শেষ করে, তো আপনি তো ওখানে থেকে যেতে পারতেন, কেন বাংলাদেশে আসার চিন্তা হলো? আচ্ছা, বাংলাদেশে সব নিলাম, বাংলাদেশ থেকে পড়াশোনা করছি ফ্রি, স্কুলে পড়াশোনা করছি, কলেজে পড়াশোনা করছি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, ফ্রি করছি। একটা নিচের কোনো একটা পরিবার থেকে উঠে আসছি আমি হয়তো ঠিকঠাক মতো পড়াশোনা না করলে হয়তো আমার বাড়িতে গরু রাখতে হতো। এইরকম একটা পর্যায় থেকে আমি উঠে আসছি। এই সমাজ আমাকে কোথায় নিয়ে গেছে? এখন এত বড় বেইমানি আমি করতে পারি যদি আমি মানুষ হয়ে থাকি? যে দেশ আমাকে এত কিছু দিল, এই আমার যখনই আমার একটা অবস্থা হয়ে গেল, তখনই আমি ভুলে যেতে পারি? ধরেন আমি ভুলে যেতে পারি, কিন্তু কোথাও আমি এই প্রেমটা আর বসাইতে পারি না। আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বড় যোগ্যতা মানুষের হয় তার কৃতজ্ঞতা বোধ। অ্যাবসলিউটলি। আর যে দেশটা আমাকে একদম উজাড় করে দিল, এই দেশটার প্রতি যদি কৃতজ্ঞই না থাকলাম, তাহলে আর কিসের জন্য আমি দাঁড়াবো মানুষের সামনে? ইভেন আমার বাচ্চাও যদি ধরেন একটা বয়সে আমি আর দেশের জন্য কিছু না করে, যদি বাচ্চাটা ধরেন আমেরিকান হয়, পরে ধরেন আমি একটা অন্য বিদেশি পাসপোর্ট নিয়ে নিলাম, সে যদি আমি বুড়া বয়সে গিয়ে দেখতে পাই যে আমার বাচ্চাটা আমেরিকার জন্য যে পরিমাণ দেশপ্রেম, এইরকম দেশপ্রেম আমার নিজের দেশের জন্য ছিল না, তাহলে মরার আগেও তো, এর আগেই তো মরে যাব আমি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এই জন্য আর সিদ্ধান্ত নিলাম না, হয়তো মানুষ এতটা ভালো আমি না, কিন্তু এত নষ্টও না।
গ্রেট। আপনি একজন অসাধারণ মানুষ, কারণ হচ্ছে যে আপনি সমস্যাকে সমাধান চান, কিন্তু আমরা সমস্যাকে নিয়ে সমালোচনা করি। এটা হচ্ছে আমাদের জাতিগত সমস্যা। এইটা থেকে আমরা বেরোতে পারছি না কেন, যে আমরা শুধু সমস্যার কথা বলি কিন্তু সমাধানটা দেখাই না। একটা জিনিস কি, আপনি যে কোনো সমাধান একদম ঠিক সমাধানের জায়গা থেকে স্টার্ট করতে হয়। এটার কোনো ইন্ট্রোডাকশন কনক্লুশন টানা উচিত না প্রথমেই। আমি যেমন ধরেন আমাকে অনেক গল্প মানুষ শোনায়, আমি স্পেসিফিক্যালি তাকে জিজ্ঞেস করি ঠিক কোথায় আপনি ডিস্টার্ব হচ্ছেন এই কথাটা আমারে বলেন। আমি এত গল্প শুনতে চাচ্ছি না আপনার। আমি যখনই কোনো প্রবলেম দেখি তখন আমার কাছে মনে হয় যে আমি জানি কোথায় সমাধান, ঠিক সমাধানের জায়গাটা ধরেই আমি টান দেই। আমাদের হয়েছে কি, আমাদের পড়াশোনার স্টাইল, বাংলাদেশের যে এইসব পড়াশোনা মুখস্থ ভিত্তিক, তো সৃজনশীল খুবই কম। যার কারণে আমরা দেখবেন কাউকে যদি জিজ্ঞেস করেন যে এই তোমার কোনো একটা বিষয়ের উপর কথা বলতে বললে, দেখবেন এই বিষয় রেখে অন্য বিষয়ের উপর সে 3 মিনিটের বক্তব্য দিয়ে দিছে। ট্রু। তো এইটা হচ্ছে গিয়ে কি, এটা আমাদের পড়াশোনারও সমস্যা আছে। বিদেশে আপনি কোথাও যদি দেখেন বা অন্যান্য জায়গায় যদি দেখেন, পড়াশোনাটাই মানুষকে করানো হয় যে মানে টু দ্য পয়েন্টে থাকেন, প্রবলেমে থাকেন, প্রবলেম যদি সলভ করতে হয় প্রবলেমের জায়গায় থাকেন। দীর্ঘ নিঃশ্বাসটা কোথায় মানুষের, ঠিক দীর্ঘ নিঃশ্বাস থেকেই শুরু করেন কাজটা। অ্যাবসলিউটলি। আপনি পড়াশোনার কথা বলছিলেন এবং আমি আপনার অনেক ভিডিওতে দেখেছি যে আপনি তরুণদেরকে, বাচ্চাদেরকে বিশেষ করে পড়াশোনার প্রতি খুব বেশি গুরুত্ব দিতে বলেন, কারণ এটাই তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। একটু যদি আজকেও একটা জিনিস আমি সবসময় এটা বলার চেষ্টা করছি যে আমার বয়স 40, আমি যা নষ্ট হওয়ার বা ভালো হওয়ার হয়ে গেছে, আমাকে আর খুব বেশি চেঞ্জ করা যাবে না। একটা মানুষকে 35-40-এর পরে আর চেঞ্জ করা যায় না। আমি যা নষ্ট হওয়ার হয়ে গেছি, আমার উপর আর কনসেন্ট্রেট করা উচিত না। বাংলাদেশের এখন যদি ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করতে হয়, বিনির্মাণ করতে হয়, তাহলে আমার মতো লোককে টার্গেট করলে হবে না। টার্গেট করতে হবে ওই সকল বাচ্চাদেরকে যারা এখনও ওইভাবে বুঝে উঠতে পারে নাই কত কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা আগাচ্ছি। ওদেরকে নারিশ করতে হবে। আপনি যেগুলা নষ্ট হয়ে গেছে আমার মতো ধরেন, এগুলা থাকুক, এগুলা এদের মতো ছেড়ে দেন, কিন্তু যে প্রোডাক্টগুলো বের হয়ে আসতেছে নতুন, তাদেরকে মানুষ বানাই দেন। তাদেরকে যদি মানুষ বানান, তারা অনেক দিন সার্ভিস দিয়ে যাবে দেশকে। এই জন্য আমি দেখবেন ফুল কনসেন্ট্রেশনটা আমার ওদের দিকে। আমি মিষ্টি খাওয়াই, আমি গাড়ি দেওয়ার কথা বলি। আমার পুরা উপজেলার একজন দ্বারাই বলতে পারবে না যে আমি থাকাকালীন সময়ে শুধু অভাবে কারো পড়াশোনা বন্ধ হয়েছে। আমি রেজিস্ট্রেশন ফি দিতে রাজি, আমি বেতন দিতে রাজি। আমার ইচ্ছা একটাই যে যেদিন আমার উপজেলায় জন্মস্থানের কথা বললে, যেদিন আমি মারা যাব, সেদিন যেন অনেকগুলা সফল মানুষ যারা মনে করবে যে ব্যারিস্টার সুমনের অবদান আছে তাদের লাইফে, এরকম মানুষ যখন আমার জানাজায় শামিল হবে, তখন আমার মরেও শান্তি পাবো। আপনি কি মনে করেন না যে আমাদের যে পড়াশোনার পদ্ধতিটা, এটাই আমাদেরকে অনেকটা বেকার করতে সাহায্য করছে? মানে আমরা টেকনিক্যাল পড়াশোনা করছি না। আমাদের অনেকগুলা রিজন আছে যে কারণে আমাদের আকার নাই, বেকার হয়ে গেছি আমরা। এর মধ্যে পড়াশোনা একটা রিজন। টেকনোলজিতে যদি অ্যাডভান্স হতাম, আমরা টেকনিক্যাল কাজগুলোকে যদি হতো, আপনি ঘুরে ফিরে দেখবেন কি, ঘুরে ফিরে হচ্ছে গিয়ে ওই যারা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেন, যারা নীতি নির্ধারণীতে থাকেন, তারা ওই লেভেলের যদি কাজ করতেন, তাহলে বাংলাদেশ বদলাই যেত। আপনি ধরেন, যখন আমি যদি তরুণদের প্রতিনিধিত্ব করি, তাহলে তরুণদের প্রতিনিধিত্ব করলে আপনি তরুণদের টিউনিং তো বোঝা লাগবে। আপনি সেই 74 সালের বা 75 সালের টিউনিংটা আপনি নিশ্চয়ই 2018 সালের তরুণদের জন্য যদি ব্যবহার করেন, ওই সময়ে আপনি যে রাইফেল ছিল আর এখন হচ্ছে গিয়ে M16, ডিফারেন্সটা বুঝছেন? তো এই জিনিস নিয়ে আপনি এইটা ডিল করতে পারবেন না। আপনাকে দেখবেন যে বিভিন্ন দলেই এখন খেয়াল করে দেখবেন যে নতুন পুরাতনের একটা সমন্বয় করার চেষ্টা চলতেছে। এটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল বাংলাদেশের। আপনি তাদের প্রতিনিধিত্ব করবেন। বেশিরভাগ যারা ইয়াং, যারা কাজ করতেছে, তাদেরকে তো ওল্ড মডেলের সিস্টেম নিয়ে আপনি আগাইতে পারবেন না। আপনি বেকারত্বের কথাটা যেটা বললেন, এটা অনেকগুলা কারণ। এর মধ্যে একটা কারণ তো হচ্ছে গিয়ে যে আমাদের পড়াশোনাটা হচ্ছে গিয়ে আপনার টেকনিক্যাল বেস, ওইটাই সাহায্য করছে, আরো বেকার হয়ে আরো বেকার হয়ে যেতে।